নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার, তার প্রথম মাস এপ্রিল মাস। এই এপ্রিল মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের কি কি ঘটতে চলেছে, কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়ে আজ আমি আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে আমি আলোচনা করতে পারবো না। কেন? তার কারণ প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং জন্মছক আলাদা। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্লট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও তাহলে আলাদা। কালপুরুষ ছক আলাদা। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা, প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছকও আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখেন না। হাতের যে রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সবসময় স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে সংখ্যা তত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয়। এগুলোকে একটুখানি দেখে নিতে হবে। শুধু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বললাম, তারপর দেখা গেল কিসের জন্য এসেছো, হাত বাড়াও, টোটকা পদ্ধতি, কালা জাদু, বাবাজিপনা, ভুল। এখন যদি আপনারা মনে করেন যে আমার কাছে আসবেন, তাহলে প্রথমেই জানিয়ে রাখি, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ, যে কোনো দিক দিয়েই। তাই আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, প্রথমত তারা আমার চেম্বারেই আসবেন না। তারা তাদের সন্তানের প্রেডিকশন করাতে চান, বাবা মায়ের প্রেডিকশন করাতে চান, স্বামী স্ত্রীর প্রেডিকশন করাতে চান, কখনো করাবেন না। জেমস্টোন রেমিডি কি রেমিডি নয়, এই আলোচনা সমালোচনার মধ্যেই যেতে চাই না। আমার নিয়ম এটা, আমার নিয়ম। লাস্ট 7.5 বছর ধরে এই নিয়মটাই আমি ফলো করে এসেছি। সুতরাং আমার কাছে আসতে গেলে আমার নিয়মটা মেনে চলতে হবে। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, অ্যাকচুয়ালি একজন অ্যাস্ট্রোলজার, কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারকে যদি দেখা যায়, তিনি কখনোই সমাজ সংস্কারক নয়, তিনি একজন প্রেডিক্টর। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটি নিয়ে, আপনার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন। আলোচনাটা শুনে আপনি বাড়ি চলে গেলেন, বাস যা হবার হবে, ভাগ্যে যা আছে তাই হবে। তিনি না চাইলে একটা পাতা পর্যন্ত নড়ে না। এই মানসিকতা যাদের, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। তার কারণ আমার চেম্বার ফিস অনেক, 3000 টাকা। অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা। কেন বেকার বেকার খরচা করবেন? এক একটা টাকার মূল্য রয়েছে। তাই জন্য আপনি যদি ভীষণ সিরিয়াস হন যে আমি প্রেডিকশন করালাম, নেগেটিভিটিটা জানলাম, এবং সেই নেগেটিভিটিটাকে আমি প্রথমে ফাইন্ড আউট করা হলো, শর্ট আউট করবো বাই হুক বাই ক্রুক,
দরকার হলে ঘটি বাটি বিক্রি করে, কেন না জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করা যায় না, জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করা যায় না। এমন অনেক একদম মানে কি বলবো, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সও নয়, মারাত্মক ক্রাইসিসের মধ্যে থাকা মানুষ যারা কোনোদিন মানে প্রেডিকশন ফিস জোগাড় করতে পারতো না, তারা ওই যে জীবনকে বাজি রেখে, ওই যে বললাম ডু অর ডাই সিচুয়েশনে, তারা কিন্তু রেমিডি নিয়েছিলেন এবং পরবর্তীকালে সফলতার কোন লেভেলে চলে গেছে এটা নতুন করে প্রমাণ দেওয়ার দরকার নেই। আপনারা নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখেন, আমার স্টুডেন্টদের মুখ দিয়ে শুনেছেন যে একদম ক্রাইসিস, কেউ হয়তো কোনো কিছু বিক্রি করে রেমিডি নিল, পরবর্তীকালে যেটা বিক্রি করলো তার 5 ডবল সে কিন্তু আবার সেটাকে ক্রয় করেছে। তাহলে এতটাই সিরিয়াস যদি হন তবেই আমার কাছে আসবেন, কেবল জানার জন্য আমার কাছে এসে অত্যন্ত মূল্যবান জীবন গাড়ির পেট্রোল যে অর্থ সেটাকে অপচয় করবেন না। আপনাদের ভালোর জন্য বললাম, মানুষ ঠকাবার জন্য আমি কোনো চেম্বারে যাই না, মানুষ ঠকাবার জন্য আমি প্রফেশনের সাথে যুক্ত নই। কেমন? আমি যদি খুব ভালো মতন সর্বপ্রথম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহের যে রিফ্লেকশন, অর্থাৎ বুধ, মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু মঙ্গল দ্বারা কানেকশন ক্রিয়েট করেছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেখানে রাহুর ইম্প্যাক্টও মারাত্মক রয়েছে। এই যে বুধ এবং মঙ্গলের একত্রীকরণ, এবং সেখানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের কারকতা বা রিপ্রেজেন্ট করে যে সেই রাহুও বসে রয়েছে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা চিন্তা করছি, আমার যেটা বুদ্ধি বিবেচনা, আমি ব্রেন দিয়ে যেটাকে ভাবছি, মস্তিষ্ক দিয়ে যেটাকে ভাবছি, ঠিক মনে করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেই কাজটা করবে না। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে মনে করছি এই কাজটা ঠিক, কিন্তু আমি কাজটা ফিজিক্যালি করছি অন্য কাজ। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এবং কেন আমার এই বুদ্ধি যুক্তির সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিলছে না, তার কারণ ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু আমি চালিত পরিচালিত হতে শুরু করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে বুধের যে অবস্থান যদি দেখা যায়, তাহলে 4th হাউসের অধিপতি গ্রহ, তাহলে আমার যে ব্যক্তিগত জীবন, 4th হাউস দ্বারা আমার সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, যে সফলতাটা চাইছি তার উপযুক্ত কি আমি, এই জায়গায়ও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন এবং যেটা চাইছি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা করছে না। 4 নম্বর ঘর দ্বারা কিন্তু জীবনের আনন্দের জায়গাটাকেও বোঝা যায়, অর্থাৎ স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে বোঝা যায়, সেই জায়গাটাও তাই জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 2nd হাউসে যে শনির অবস্থান রয়েছে, এবং যদি আমি 2nd হাউস অর্থাৎ কর্কটের ঘর দেখি এবং চন্দ্রের অবস্থান দেখি, অধিপতি গ্রহ, চন্দ্রের যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশন কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি করছে 6-9 কানেকশনের মধ্যে দিয়ে। সুতরাং আর্থিক জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কখন? যখন আমি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস করব না, এবং যখনই শনির প্রাদুর্ভাব সবসময় কিন্তু সাবঅর্ডিনেটকেও নির্দেশ করে, কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটাকেও কিন্তু নির্দেশ করে, ডিসিপ্লিনের জায়গাটাকেও কিন্তু নির্দেশ করে। এই জায়গার রিফ্লেকশন কখনো যেন নেগেটিভ না হয়ে যায়। আমি যেন কঠোর কঠিন পরিশ্রম করি, ভালো আছে বলে আমি বসে রইলাম, কবে ভালো আসবে তা যেন না হয়। আমি কখনো যেন ইল্লিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ কোনো ক্রিয়াকর্ম না করি। আমি যে কাজটা করছি
আমার যারা কর্মচারী রয়েছে তাদের সাথে সদ্ভাব যেন আমার অবশ্যই থাকে। কেন বললাম? থার্ড হাউসকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 10 নম্বর ঘরেই কিন্তু শনির আমাদের রবির রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে এবং রবির ঘরে কেতুর অবস্থান দেখা যাচ্ছে। তাহলে কমিউনিকেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এবং 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটাও বোঝা যায়। রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা এবং সূর্যের অবস্থান থাকার জন্য কি হয়ে যাচ্ছে, আমি যেটা করছি সেটাই বোধহয় ঠিক করছি। আমি একবারও বলছি না কারোর দ্বারা প্রভাবিত হও, অন্ধের মতন কারোর কথা শুনে চলো, কিন্তু আমি যেটা করছি সেটাই ঠিক করছি তা না করে যে যা বলছে সমস্ত কিছুকে গ্রহণ করো, চালনি দিয়ে ছাঁকো। চালনিটা কি হবে? তোমার যে ব্রেন, কেননা ব্রেনের জায়গায়, মস্তিষ্কের জায়গায়, ব্রেন ওয়ার্কের জায়গায়, বুদ্ধিমত্তার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে প্রত্যেকের কথাকে শুনে চিন্তা করো, ও যেটা বলছে সেটা কি ঠিক? আচ্ছা, ঠিক হলে কেন ঠিক, ঠিক না হলে কেন? এই যেটা বলছে সেটা কি ঠিক, ঠিক হলে কেন, ঠিক না হলে কেন? চিন্তা করে তারপর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন? বিশেষ করে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমি অর্থ ইনকাম করছি, অর্থ ইনকামের জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ নেই, কিন্তু ভুল প্রেডিক্ট করে ফেলার ফলে আমি আগে থেকেই এই বিজনেসটা ভালো চলছে, এই বিজনেসে টাকাটা দিই বা এই বিজনেসটাকে এক্সটেন্ড করি, এই একটা আগে থেকেই কিন্তু আমি সিদ্ধান্তে চলে আসছি এই বিজনেসটা ওর ভালো চলছে বলে আমারও ভালো চলবে। নট নেসেসারি। মার্কেট সার্ভে করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার অস্ত্রগুলো কি আছে? সাবঅর্ডিনেট, তার মতন তোমার সাবঅর্ডিনেট আছে তো? তার মতন তোমার কমিউনিকেট করার ক্ষমতা আছে তো? তার মতন একটা বিজনেসে ধারের অ্যামাউন্ট দেওয়ার ক্ষমতা আছে তো? সুতরাং ওর ভালো চলছে বলেই আমার ভালো চলবে, এই আগে থেকে প্রেডিক্ট করে কোনো কাজ করা উচিত নয়। এবং সেক্ষেত্রে থেকে কিন্তু ফিনান্সিয়াল ড্যামেজের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদি শুক্রের অবস্থান লক্ষ্য করি এবং যদি খুব ভালো মতন বুধের অবস্থান 4th হাউস এবং 5th হাউসের জায়গাটা দেখি, তাহলে সন্তান নিয়ে টেনশনের জায়গাটা মারাত্মক থাকবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, এবার শুক্রকে যদি হিট করে তাহলে একজন পুরুষ মানুষের প্রেমিকা, প্রেমিকাটাকে দূরে সরিয়ে রাখলাম, পুরুষ মানুষের স্ত্রী জায়গাটাকে কিন্তু শুক্র দ্বারা জাজ করা যায়, শুক্র দ্বারা বোঝা যায়। তাহলে আমি মিথুন রাশির একজন জাতক, আমার ব্যক্তিগত জীবনে স্ত্রীর ভুল ইমপ্লিমেন্টেশন আমার সন্তানকে ক্ষতি করবে, আমার দেখা যাচ্ছে ফ্যামিলিগতভাবে পাড়া পড়শি আত্মীয় স্বজন শত্রু হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এক্সট্রিমলি সরি টু সে, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কিন্তু যদি তুমি মিথুন রাশির জাতিকা হও তাহলে হাজবেন্ডের সঠিক সাপোর্টিভ জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি দ্বারা কিন্তু আমরা হাজবেন্ডকে বুঝি মেয়েদের ক্ষেত্রে, কারণ বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে এবং 3-9 কানেকশনের মধ্যে দিয়েও 7-5 এর কানেকশনের মধ্যে দিয়েও গজকেশরী যোগ কিন্তু সৃষ্টি করছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি যদি মিথুন রাশির জাতক হও, তোমার ওয়াইফ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস শত্রু বৃদ্ধির কারণ হয়ে যাবেন তিনি। সন্তানকে স্ম্যাশড করার, সন্তানকে ভুল পথে পরিচালিত করার কারণ হয়ে যাবেন তিনি। আর তুমি যদি মিথুন রাশির জাতিকা হও তাহলে তুমি ভেরি ভেরি কসাস। তোমার ভুল কমিউনিকেশন, ভুল বাক্য প্রয়োগ, ভুল চিন্তাধারা, ভুল অ্যাজাম্পশন তোমার সন্তানকে বিপথে পরিচালিত করছে এবং তুমি কিন্তু পাড়া পড়শি আত্মীয় স্বজন কাছের মানুষ বন্ধু বান্ধব শত্রু তৈরি করছো।
যদি তুমি মিথুন রাশির জাতিকা হও আর মিথুন রাশির জাতক হলে তোমার ওয়াইফ হইতে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কেমন ভীষণ সাবধানে থাকার প্রয়োজন আছে। শুক্রের অবস্থান যেহেতু মঙ্গল এবং শুক্রের রিফ্লেকশন কিন্তু 11 নম্বর ঘরকে হিট করছে, 5th হাউসকেও হিট করছে, 5th হাউসে, তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার রেজাল্টের জায়গা, কর্মফলের জায়গা বা আমার যে সফলতা তাকে এক্সটেন্ড করার ক্ষেত্রে আমি কিন্তু শর্টকাট পদ্ধতি গ্রহণ করতে পারি। ফাটকা রিলেটেড টেন্ডেন্সি তোমার মধ্যে চলে আসতে পারে। যদিও মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে আমি ফাটকা থেকে সেরকম পজিটিভ রিফ্লেকশন কখনোই লক্ষ্য করতে পারছি না। দৃষ্টিভঙ্গির মধ্যে যদি কখনো ফাটকার টেন্ডেন্সিটা চলে আসে, ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটা চলে আসে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সেটা পতনের কারণ হবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 6th হাউসকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 6th হাউস এবং 11th হাউসের অধিপতি গ্রহ, প্রচুর অপরচুনিটির জায়গা আমি কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। সে আমি সার্ভিস হোল্ডার হই, সার্ভিসের জন্য চেষ্টা করি, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শনির প্রভাব এবং শনির দ্বারা যখন রবি পজিটিভ হয়ে যায়, অর্থাৎ সূর্যের রিফ্লেকশন যদিও কিন্তু বৃহস্পতি দ্বারা প্রভাবিত হচ্ছে পজিটিভ ভাবে, সূর্যের রিফ্লেকশন, কিন্তু শনি যখন পজিটিভ হয়ে যায় এবং সূর্য শনির দ্বারা কিন্তু পজিটিভ হয়েছিল, আজ এখনো আছে, এন্ড অফ জুলাই পর্যন্ত থাকবে, আমি বারবার ধরে বলেছি, তাহলে সেক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু সরকারি বা সরকারি তুল্য কোনো চাকরি না আছে, বেসরকারি কোনো চাকরি, আমি যেখানে আছি সেখান থেকে দূরবর্তী স্থানের জায়গাটা কিসের জন্য, তার কারণ কিন্তু রাহুর রিফ্লেকশন শনিকেই হিট করছে। এক্ষেত্রে কিন্তু কোনো মতেই শনি এবং রাহুর মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না, শ্রাপিত সৃষ্টি হচ্ছে না, বরং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি যেখানে আছি সেই জায়গায় আমার উন্নতি নেই, সে আমি যে কাজই করি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু শনি এবং বৃহস্পতির রিফ্লেকশন, আমি অনেক আগে বলেছিলাম 18ই অক্টোবরের কাহিনী, যে 18ই অক্টোবর যে বৃহস্পতি ট্রানজিট হয়েছিল তার ফলে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যে আমার দেখা যাচ্ছে আমার বিবাহ হবে, আমি যদি ধরে নিই, বা বিবাহ নিয়ে আমি পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, আমি যদি পুরুষ হই তাহলে আমার পাত্রী কখনো আমি যেখানে আছি সেই জায়গায় যেন কখনো ফাইন্ড আউট না করা হয়, দূরবর্তী স্থানের পাত্রী যেন হয়। আর আমি যদি পাত্রী হই তাহলে আমার বিবাহটা কখনো যেন সেই জায়গায় বা সেই রাজ্যেও যেন না হয়, ভিন রাজ্যে হয়ে যায় বা দূরবর্তী স্থানে হয়। কেমন ধরনের আমি বলে দিচ্ছি, কোনো কারণে দেখা গেল যে আমি বর্ধমানের মেয়ে, এবার দেখা গেল যে আমার সাথে যার বিবাহ ঠিক হলো সে কলকাতার ছেলে কিন্তু দিল্লিতে কাজ করে, সে কলকাতার ছেলে কিন্তু দেখা যাচ্ছে আমেরিকাতে কাজ করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এক্সাম্পল স্বরূপ। তাহলে কি হয়ে যাচ্ছে, বিবাহের পরেই দেখা যাচ্ছে সে বিদেশ চলে যাচ্ছে, বা দিল্লি, মুম্বাই, চেন্নাই, হোয়াটএভার যেখানে হোক চলে যাচ্ছে। এইটা কিন্তু পজিটিভ, আমি এই সেন্সে কিন্তু বলতে চাইছি। মাঝে মাঝে এলাম আলাদা ব্যাপার, কিন্তু বাদবাকি সময় আমার এই রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু আমি রইলাম, এটা কিন্তু এই জায়গাটা অত্যন্ত পজিটিভ। যারা এপ্রিল মাসে বিবাহ নিয়ে ভাবছো বা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো তাদের ক্ষেত্রে, কেমন 7th হাউসের যে রিফ্লেকশন হয়ে রয়েছে, দেখবে তোমার জন্য, মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমার ভ্যালু, তোমাকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, কেননা মর্যাদা বৃদ্ধির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং পার্টনারের দিক দিয়ে তোমার উপর নির্ভর করা, বিশ্বাস করার জায়গাটা মারাত্মক হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যে আমি যদি মিথুন রাশির জাতিকা হই তাহলে এই যে আমার উপর দায়িত্ব, নির্ভরশীলতা, সেটাকে সঠিক মতন ফ্রুটফুল রেজাল্ট আমার তরফ থেকে আমি কিন্তু দিতে পারবো না।
যেহেতু আমি যেটা করব বলে না আমার সত্যি সত্যি একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আমি এই কাজটা করব, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমি সেটা করলাম না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। সন্তানের জায়গাটা কোলাপস হয়ে যাচ্ছে, পরবর্তীকালে একটা মারাত্মক নেগেটিভ সিচুয়েশন সৃষ্টি হবে। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা আমি আমার একটা ভ্রান্ত জগৎ সৃষ্টি করে আমি নিজেকে কিন্তু চালিত পরিচালিত করছি। তার ফলে অবস্ট্রাক্ট ক্রিয়েট যখন হবে, আমি যখন কোনো ভুল কাজ করি, আমরা যখন কোনো ভুল কাজ করি, আমরা কি ভুল কাজ মনে করে করি আমি যেটা করছি সেটাই বোধহয় ঠিক করছি? পরে ঠক্কর খাওয়ার পর আত্মসমালোচনাটা আমরা প্রথমে করি না, ঠক্কর খেলাম তারপর আত্মসমালোচনা করতে শুরু করি, স্ক্রুটিনি করতে শুরু করি, তখন বুঝতে পারি এই কাজটা এখানে না করলে ভালো হতো। এটা কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এক্সট্রিমলি সরি টু সে মহিলাদের দ্বারা। অর্থাৎ আমি যদি মিথুন রাশির জাতক হই, তাহলে কিন্তু আমি যে মহিলাদের সাথে রয়েছে, আমার মায়ের সাথে থাকতে পারি, দিদি, বোন, ওয়াইফ, মেয়ে, তাহলে এই মহিলাদের রিফ্লেকশন আর মিথুন রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক, মানে তাদের যে ইমপ্লিমেন্ট করা নিজেকে, আমার বুদ্ধি এবং আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এক হচ্ছে না, এবং ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক ভাবে নেগেটিভ ভাবে কিন্তু ত্বরান্বিত হচ্ছে, প্রভাবিত করছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। আমি অনৈতিক ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস যদি করতে চাই বা আমার মন যদি সেটাকে মেনে নেয়, তার রিফ্লেকশন সর্বপ্রথম নেগেটিভ করছে কিন্তু 10th হাউসকে। 10th হাউস মানে আমি বারবার ধরে বলেছি 1-6 কর্ম, 1-6 সার্ভিস, 10 সার্ভিস ক্ষেত্র, 1-7 বিজনেস, 10 বিজনেস ক্ষেত্র, 1-5 সফলতা, বুদ্ধিমত্তা, সন্তান, 10 ক্ষেত্র। তাহলে 10th হাউসটা হচ্ছে ক্ষেত্র। 1 থেকে 11 পর্যন্ত 12 নম্বর ঘরকে ব্যয় স্থান বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, প্রত্যেকটা যে দিক বা প্রত্যেকটা হাউসের পজিটিভ রিফ্লেকশন যদি পেতে হয়, তাহলে 10th হাউসকে কিন্তু পজিটিভ থাকতে হয়। তাহলে সেই 10th হাউসের জায়গাটা, বৃহস্পতি এবং সূর্যের অবস্থান, সে কিন্তু 4th হাউসকেও হিট করছে। তাহলে আমার সফলতার জন্য, আমার শান্তির জন্য, পজিটিভ কর্মের প্রভাবের জন্য, এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার জন্য নিজেকে উপযুক্ত করার জন্য আমার যে ব্যক্তিগত জীবনের পজিটিভ প্রভাব, সেটা কিন্তু ভীষণ দায়ী হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দায়ী হয়ে যাচ্ছে মানে আমার গৃহগত শান্তি, গৃহে যাদের সাথে থাকছি তাদের যদি পজিটিভ রিফ্লেকশন থাকে, তাহলে সেই সদর্থক প্রভাব আমার কর্মের ক্ষেত্রেও কিন্তু আসবে। বন্ধুত্বের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। অকারণে শত্রুতা বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের জায়গাটার ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর আমি যা করছি সেটাই ঠিক করছি, মানসিকতার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। বিজনেসম্যানদের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ঋণটা যেন বৃদ্ধি না পায়, ঋণ যেন বৃদ্ধি না হয়। তাহলে কিন্তু খুব সাবধান, আমি ঋণ নেব না, ঋণ দেব না। যদি আমি বিজনেস করছি, ঋণ নিতে হবে, ঋণ দিতে হবে, তাহলে আমার সামর্থ্যের মধ্যে আগে থেকে অ্যাজাম্পশন করে নিলাম যে এইবার প্রচুর বিক্রি হবে, তাই জন্য প্রচুর ঋণ নিয়ে প্রচুর বড় করলাম, প্রচুর মাল স্টক করলাম, ভ্যালু কমে গেল, ড্যামেজ হয়ে গেল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আসলে ইউটিউবে এত অনুষ্ঠান করি, একদম স্পেসিফিক্যালি বলতে পারবো না। আমি বারবার ধরে বলেছিলাম, খাদ্য রিলেটেড প্রোডাক্ট নিয়ে কখনো আমাদের যে এই যে শুক্র এবং আমাদের মঙ্গলের যে রিফ্লেকশন, অর্থাৎ 6-9 খাদ্য রিলেটেড এবং কাঁচামাল রিলেটেড যে জায়গাটা, সেখান থেকে কিন্তু খুব সাবধানে থাকা প্রয়োজন। ফাটকা টেন্ডেন্সি, অ্যাজাম্পশনের উপর কখনো যেন না থাকে। আলু সেল হলো বস্তা,
আর একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ঘরে ঘরে ঘটেছে, কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম দামটা 10 টাকায় গেল, 10 টাকা হবে না, ওটা 15 টাকা হবে। তারপরে দেখা গেল 12 টাকায় গেল, 12 টাকায় নয়, ওটা 15 টাকা, 18 টাকা, 18 টাকা হলেই বিক্রি করে দেবো। তারপর দেখা গেল ওটা 16 টাকায় গেল, আর কিছুটা হোক, তারপরেই কিন্তু ওটা বিক্রি করব। 16 টাকা থেকে 10 টাকায় চলে এলো লোকসান। যারা আমাকে অনেকদিন থেকে ফলো করেন, আপনি বলুন তো, আমি কি কিন্তু এটা মিথুন রাশির ক্ষেত্রে বলছি না, এটা তো বলেছিলাম আমি, এটা তো আমি বলেছিলাম 2026-এ। তাহলে এই যে সঠিক সময়ে সঠিক ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা, প্রফেশনাল এথিক্স, সেটা মেনটেন না করার জন্য 16 টাকায় চলে গেল। আবার বলছি, এক্সাম্পল স্বরূপ বলছি, আর 2 টাকা বাড়লে পরেই আমি কিন্তু এবার সেল করব, আবার 10-এ চলে এলো, লোকসান খেয়ে গেলাম। আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম। তাহলে কি হচ্ছে? ফাটকার টেন্ডেন্সি বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। শেয়ার ট্রেডিং রিলেটেড আমার কোনো শেয়ার ট্রেডিং এইগুলো সম্পর্কে আমার কোনো সুস্পষ্ট ধারণা নেই, তাই তা নিয়ে আমি কোনো কিছু বলবো না। কিন্তু আমি খাদ্য রিলেটেড, কাঁচামাল খাদ্য রিলেটেড এর ক্ষেত্রে বলেছিলাম কিনা, আলুর ক্ষেত্রে কিন্তু তাই ঘটেছে, আলুর ক্ষেত্রে কিন্তু তাই ঘটেছে। ভুল অ্যাজাম্পশন, সিদ্ধান্ত গ্রহণ, আমি আগে থেকেই প্রেডিক্ট, আরো 4 টাকা বাড়লে পরেই সেল করব, বাস। এটা কিন্তু আমি আগে থেকেই বলে দিয়েছিলাম কেন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের প্রয়োজন হয়, এবং বারবার ধরে বলেছি আমার যে বিজনেস তুখর বুদ্ধি, সেটাকে আমি প্রচুর লাভের আশায় আমার ড্যামেজ হয়ে গেল বরঞ্চ। আপনারা যারা অনেকদিন ধরে দেখছেন তারা নিশ্চয়ই জানেন, এটা কিন্তু আমি বারবার বলেছিলাম 2026-এ বা 2025-এর এন্ডে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এইটা আমি একদম বলেছিলাম, কেননা খাতার মধ্যে আজও আমার লেখা রয়েছে ক্যালকুলেশন, এবং আমার ল্যাপটপের মধ্যে তো ছক রয়েছে, কিন্তু খাতার মধ্যে আমি যখন ক্যালকুলেশন করি তখন পরিষ্কার বলেছিলাম খাদ্য রিলেটেড, কাঁচামাল রিলেটেড জায়গাটাকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন এন্ড অফ 2025 থেকে 2026 পর্যন্ত। এই যে বারুক 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 করতে গিয়ে ড্যামেজ হয়ে যাওয়া, আমার মুখনিসৃত বাণী, আমি বারবার ধরে বলেছি দৈব বাণী। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কর্মফলের জায়গাটা, কর্মে এক্সপ্লেন করার জায়গাটা খুব পজিটিভ হয়ে রয়েছে, ভীষণ পজিটিভ হয়ে রয়েছে। কর্মের জায়গাটা কিন্তু একদম নেগেটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি না। শত্রুতা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি, শত্রুতা থেকে হ্যাম্পার হয়ে যাবার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। বিশেষ করে ঘরকে ঠিক রাখাটা ভীষণ প্রয়োজন। সন্তান ক্ষেত্রের জায়গাটা মারাত্মক নেগেটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। একটা কথা আমি অবশ্যই বলবো, বৈবাহিক জীবনে, কেননা আমি যদি মিথুনের ঘরটাকে লক্ষ্য করি, 12 নম্বর ঘরে রিফ্লেকশন 11th হাউসে এবং 5th হাউসে বসে রয়েছে, তাহলে বৈবাহিক অশান্তির জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বা যাদের মধ্যে দেখা যাচ্ছে সেপারেশন চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জায়গায় চলে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শুক্র রাহুর অবস্থান, শুক্র মঙ্গলের রিফ্লেকশনের জায়গা, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু এই যে 6th হাউস 966-12 কানেকশনের মধ্যে মঙ্গল এবং শুক্রের অবস্থানও অবৈধ, মানে আমার সম্পর্কের জায়গায় অবৈধতার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্য অপোজিট সেক্সের ইনফ্লুয়েন্সে চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে দেখা যাচ্ছে স্বামী রয়েছে, বাড়িতে দেখা যাচ্ছে সন্তান রয়েছে, বা বাড়িতে স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, আমি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছি। আমার কাছেই একজন এসছিলেন, জাতক জাতিকা যেই হোক, তিনি বলেছিলেন আমি বুঝতে পারছি ভুল করছি, তবুও আমি তাতে জড়িয়ে যাচ্ছি। তাহলে তো কিছু করার নেই, তুমি বুঝতে পারছো ভুল করছো, তবুও তার মানে কি? অতৃপ্ত কামনা। হ্যাঁ, তুমি তোমার রিপুকে কন্ট্রোল করতে পারছো না, তোমার গাড়ির স্টিয়ারিংটা তোমার হাতেই রয়েছে। এবার তুমি যদি বলতে পারো ভুল করছে, আমি বুঝতে পারছি, বাড়িতে স্বামী স্ত্রী সন্তান সবাই রয়েছে, তবুও দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মানে স্বামী হলে ছেলে হলে স্ত্রী রয়েছে, আর স্ত্রী হলে স্বামী রয়েছে। কারোর স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে বলছি সেটা তো এখানে বোঝানো যাবে না। তাহলে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি ভুল করছি, তবুও আমি ভুল করছি। কেন তা হবে? আমি যখনই বুঝতে পারছি আমার মধ্যে সেই কন্ট্রোলিং পাওয়ার থাকবে না কেন? তার মানে তোমার ঋতু তোমার হাতে বিন্দুমাত্র কোনো কিছুই নেই, তুমি নিজেকে কন্ট্রোল করো।
তাহলে এইটা ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেমন আমি অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, বা আবার যদি লক্ষ্য করা যায়, আমি আগেই যেটা বললাম ইললিগেল অ্যাক্টিভিটিস, আরে তারা একটা ছোট্ট শুধু মানে মানে কি বলবো, অবৈধ কাজ করা, অনৈতিক কাজ করা, প্রচুর ইনকাম, কে দেখতে আসছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় টেবিলের নিচ দিয়ে চালাচালি করছি, খাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা। কিন্তু যখনই 11th হাউসের কানেকশন শনি 9-3 চন্দ্র এবং শনির দ্বারা, যখনই 8 নাম্বার ঘর 5-3 এবং 9 নাম্বার ঘরের কিন্তু মঙ্গল বুধ এবং রাহুর যে কানেকশন ক্রিয়েট হচ্ছে, প্রভাব বিস্তার করছে, তাকে হিট করে, তাহলে দেখা গেল কেউ দেখলো না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, কিন্তু কর্মফলে তার রিফ্লেকশন চলে আসবে, কর্মফলে তার রিফ্লেকশন আসবেই আসবে। যেমন সবসময় যে আমি কোন রকমের ভুল কাজ, আমি এমনি ভুল কাজ করে ফেললাম, সেটাকে আবার রেকটিফাই করলাম, সেটা আলাদা। কিন্তু আমি যখন কোনো অনৈতিক কাজ করছি, আমি যখন কোনো অবৈধ কাজ করছি, হ্যাঁ, যেটা করা উচিত নয়, এবং জ্ঞানত যখন করছি, দেখা গেল কেউ ধরতে পেল না, সেখানে সিসিটিভি ক্যামেরা নেই যে কোনো ফুটেজ পাওয়া যাবে, কর্মফলের জায়গায় সেই রিফ্লেকশন তোমরা পাবেই পাবে। আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখলাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মিথুন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে গিয়ে আমি যে একজন স্টুডেন্ট, আমাকে যে পড়াশোনা করতে হবে সেটা আমি ভুলে যাচ্ছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। মোবাইলের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে দেখা যাচ্ছে, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। নেশা করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মেন্টাল ড্যামেজ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কাউকে হোয়াটসঅ্যাপে আমি তোমায় খুব ভালোবাসি, সে বলে আমার একজন প্রেমিক অথবা প্রেমিকা রয়েছে, যে দেখা গেল আমি এমন ডিপ্রেশনে চলে গেলাম, তখন দেখা যাচ্ছে ঘুমের ওষুধ বা সিগারেট বিড়ি খেতে হচ্ছে, তা না হলে মন ভালো থাকছে না, বা দেখা যাচ্ছে কেঁদে কেঁদে চোখের নিচে শ্যাওলা তৈরি করে ফেললাম, ঘর অন্ধকার করে পড়াশোনার সময় চুপচাপ বসে রয়েছি, তুমি আজ কত দূরে, বলেছিলে তাই চিঠি লিখে যাই কথার সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত দূরে। দেখা গেল নিজের মনের মধ্যেই আই লাভ ইউ হলো, নিজের মনের মধ্যেই ঝাড়ফুঁচ খেয়ে আবার নিজের মনের মধ্যেই গান আরম্ভ করে দিলাম। এই যে নেগেটিভ, মানে আমি বোঝাতে চাইছি, আমি সম্পূর্ণ ইলিউশন আর ইমোশনের জায়গায় গিয়ে আমার পড়াশোনা করাটা উচিত, তার পরিবর্তে আমি কেঁদে কেঁদে দিন কাটাচ্ছি, বা মানসিক জায়গাটায় হ্যাম্পার হয়ে যাচ্ছে, ইয়ার লস হয়ে গেল পড়াশোনায়। ভালো ভালো স্টুডেন্টকে নষ্ট হয়ে যেতে দেখেছি, ভালো ভালো স্টুডেন্টকে ড্যামেজ হয়ে যেতে দেখেছি, প্রেম প্রীতি ভালোবাসায় জড়িত হয়ে ভালো ভালো মানে স্টুডেন্টকে, আমার তো পরিচিত এমন অনেক স্টুডেন্ট মানে ছিল টেরিফিক, আজকে তারা কোন জায়গায় চলে যেতে পারলো, প্রেম প্রীতি ভালোবাসা করে এখন 2-3 সন্তানের মা হয়ে খুন্তি নাড়ছে, আর সকালে বেলায় উঠেই খাবার প্রস্তুত করছে, বর কাজে যাবে। দেখেছি তো, রিফ্লেকশন কথা বলে, গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।